প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এ মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টি নিয়ে কাজ করছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের ইতিমধ্যে গ্রস এবং নিট মেথডের কাজ আমরা মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা যে নতুন তথ্য নিয়ে কাজ করব সেটি হচ্ছে ফিফো, লিফো এবং অ্যাভারেজ। এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করব। যদি আপনাদের নিট মেথডে কারো কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, তার আগে একটু প্রশ্ন করার আমি সুযোগ দিচ্ছি। আপনারা নিট মেথড নিয়ে মোটামুটি আমরা দুটো বা তিনটা ক্লাস কাজ করেছি। নিট মেথডে কারো কোনো সমস্যা কি আছে এখন পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করেছি? না। আসলে সমস্যাটা আছে কিনা এটা ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে সমস্যা ধরা পড়বে না, এই জন্য প্র্যাকটিস বেশি বেশি করতে হবে বাসায়। ঠিক আছে? আজকে জি। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে ফিফো, লিফো, এভারেজ। এই তিনটা মেথড আমাদের মার্চেন্ডাইজের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা দেখেছিলাম যখন মার্চেন্ডাইজ আমরা একেবারে প্রাথমিক রুলস আলোচনা করেছিলাম, তখন মার্চেন্ডাইজ প্রথমে আমরা কাজ করেছি গ্রোস মেথড, তারপরে কাজ করেছি নিট মেথড। এবার আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ ফিফো, লিফো, এভারেজ। এই যে ফিফো, লিফো, এভারেজ সম্পর্কে আপনারা কম বেশি জানেন, ইন্টারভিউ অনেকে করে এসেছেন। ফিফো এর পূর্ণ অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফার্স্ট ইন, ফার্স্ট আউট, তাই না? লিফো এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে লাস্ট ইন, ফার্স্ট আউট। আর এভারেজ মানে তোমরা জানো, এভারেজ মানে কি? গড়। এভারেজ মানে হচ্ছে গড় পদ্ধতি। গড। আচ্ছা, এবার এই ফিফো লিফোর বিষয়টা হচ্ছে এরকম, কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আগের পণ্য আগে বিক্রি করতে হয়। আগের পণ্য আগে মানে মনে করেন যেগুলো পচনশীল দ্রব্যের ব্যবসা। আপনি মনে করেন আমের ব্যবসা করেন, তাহলে আমের ব্যবসায় আপনি এখন থেকে 1 সপ্তাহ আগে যে আম কিনেছেন সেই আমটা আগে বিক্রি করবেন, নাকি আজকে যে আমটা কিনলেন সেটা আগে বিক্রি করবেন? কোনটা করবেন? এক সপ্তাহ আগে যেটা কিনেছিলাম সেটা। তাহলে যে সব প্রোডাক্ট হচ্ছে পচনশীল, সেই সব প্রোডাক্টে সাধারণত ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্য আগে কারবারে আসবে সেই পণ্য আগে বিক্রি হবে, এই মেথড অবলম্বন করা হয়। আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আগের পণ্য ভালো থাকে, পরের পণ্যগুলো মান খারাপ হয়। পরের পণ্যগুলো কি হয়? মান মন খারাপ। খারাপ হয়। যেমন মোবাইল। মোবাইল কিন্তু প্রথম দিকের পণ্য নোকিয়া, স্মার্ট যেগুলো ছিল সেগুলো কি এখন পাওয়া যায়? এমনও বলতো যে নোকিয়া যাই দিয়ে, কিন্তু। নোকিয়া দিয়ে আম পাড়া যায়, এরকম আর বলতো বলতো না, নোকিয়া দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আম পাড়া যেত, সেরকম সেট কিন্তু এখন আর পাওয়া যায় না, যায় কি? তো কিছু না। প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো কিন্তু পুরোনো পণ্য ভালো হয়, নতুন প্রোডাক্ট গুলো মান একটু কোয়ালিটি খারাপ হয়, তো সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ পরের পণ্য আগে বিক্রি করো, ভালোগুলো আগে স্টকে থাকুক। কথাকে বোঝাতে পেরেছি তো? কিছু জায়গায় আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগের পণ্য আগে বিক্রি এই পদ্ধতি অবলম্বন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ পরের পণ্য যেটা আসবে সেটা আগে বিক্রি করতে হবে। আর কিছু কিছু জায়গায় আগে পরের বিষয় নাই, অ্যাভারেজ মানে গড়ে বিক্রি করতে হবে, আগে পরে পণ্য দেখার টাইম নাই। নেই। এই তিনটে পদ্ধতিতে মোটামুটি আমাদের এই মার্চেন্ডাইজে আমাদের অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা এই তিনটা পদ্ধতিতে আসলে কি করতে হয়, এই ফিফো, লিফো, এভারেজ, এই তিনটে পদ্ধতিতে সাধারণত আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হয়। কয়টা জিনিস নির্ণয় করতে হয়? দুইটা দুইটা। কি কি? একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। বসে ইনভেন্টরি। কি বললাম? ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি। এই দুটো জিনিস মূলত আমাদের এই ফিফো, লিফো, এভারেজে নির্ণয় করতে বলবে। এই ফিফো, লিফো, এভারেজ দিয়ে কখনোই আপনাকে সেলস প্রাইস নির্ণয় করতে বলবে না। কখনো কি নির্ণয় করতে বলবে না? সেলস সেলস প্রাইস। প্রাইস নির্ণয় করতে বলবে না। এখানে সেলস প্রাইসের কোনো কাজও নাই। এখানে মূল কাজটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করো আর ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করো। আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড এর বাংলা মানে আমরা জানি বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বা ব্যয়, তাই না? জি। তার মানে এটা কি সেলস প্রাইসে বেরোবে নাকি পারচেজ প্রাইসে বেরোবে বলেন তো? পারচেস প্রাইস। নিঃসন্দেহে পারচেজ প্রাইস। আচ্ছা, ক্লোজিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য, এটা কোন প্রাইসে বেরোয়, সেলস প্রাইস না পারচেজ প্রাইস? তা সমাপনী জানি না। পণ্য যেটা রয়ে যায় সেটা কোন পণ্যে থাকে? প্রায় যেটা সমাপনী আমার গোডাউনে অবিকৃত অবস্থায় বছর শেষে রয়ে যাবে, এটা কোন মূল্যে থাকে, ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে? ক্রয় মূল্য থাকবে। অবশ্যই ক্রয় মূল্যে। অর্থাৎ একটা পণ্য যতক্ষণ বিক্রয় না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রয় পণ্যের ব্যবহার নাই। যখন বিক্রয় হবে তখনই বিক্রয় পণ্যের ব্যবহারটা আসবে। তার মানে আমরা স্পষ্ট বলতে পারি যে কস্ট অফ গুডস সোল্ড এটাও আমাদের পারচেজ প্রাইসে, ক্লোজিং ইনভেন্টরি এটাও কোন প্রাইসে? পারচেস প্রাইসে। তার মানে এখানে লক্ষ্য করুন দুটো প্রাইজের কিন্তু আমাদের পারচেজ প্রাইজের ব্যবহার। তার মানে আমাদের এখানে ফিফো, লিফো এবং অ্যাভারেজ
এই তিনটা নির্ণয় করতে হবে, এবং এই তিনটায় কি কি নির্ণয় করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড এবং কি ক্লোজিং ইনভেন্টরি, এবং এই দুটোই নির্ণয় করতে হবে কোন প্রাইসে? পারচেজ প্রাইসে। পারচেজ প্রাইস তার মানে আমরা বলতে পারি এই ফিফো লিফো এভারেজে এখানে কিন্তু সেলস প্রাইসের কোনো ব্যবহার হবে নাই। না। যদি সেলস প্রাইসে কোনো ব্যবহার দেওয়াও থাকে, মনে করতে হবে ওইটা আপনাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, ওর কোনো ব্যবহার এখানে নাই। আমি কি কথা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আসেন আমরা একটা অঙ্কটা পড়ি, দেখি এখানে কি করতে বলছে। দেখুন এখানে বলেছে এ কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ইনভেন্টরি পারচেজ এন্ড সেলস ফর দ্য মান্থ অফ জুন 2015। একটা কোম্পানির নিচে পারচেজ এবং সেলস দেওয়া আছে তার জুন 2015 সালের। এখানে দেখেন প্রথম ইনভেন্টরি আছে 1 তারিখ। প্রথম ইনভেন্টরি 1 তারিখ মানে এটা কোন ইনভেন্টরি? ক্লোজিং নাকি ওপেনিং? সমাপনী। অবশ্যই ওপেনিং। এরপরে পারচেজ আছে, সেলস, এবার ধারাবাহিক কিছু পারচেজ এবং সেলস তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাকে কি নির্ণয় করতে বলেছে? এই তথ্যের আলোকে আমাকে নির্ণয় করতে বলছে রিকোয়ারমেন্টে ডিটারমাইন। নির্ণয় করুন, ডিটারমাইন মানে কি? নির্ণয় করা। নির্ণয় করতে হবে দ্য কস্ট অফ গুডস সোল্ড এন্ড দ্য ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হবে আন্ডার কোন কোন মেথডে? ফিফো, লিফো লিফো এবং এন্ড average এভারেজ। method এ। এবং এখানে একটা কথা উল্লেখ আছে, ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তার মানে আবার কি দাঁড়ালো? তার মানে আবার দাঁড়ালো যে এই ফিফো লিফে এভারেজ আবার দুই মেথডে করা যায়, পারপেচুয়ালও করা যায়, আবার কি পিরিয়ডিকও করা যায়। পিরিয়ডিকও করা যায়। তাহলে আরো ভেজাল? ভেজাল না, শিখতে পারলে কোনো ভেজাল নাই। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব ফিফো লিফো এভারেজ এর কোন মেথডে? পারপেচুয়াল সিস্টেমে। পারপেচুয়াল। কথা কি বোঝাতে পেরেছি? যারা এইমাত্র ক্লাসে ঢুকলেন, নুসরাত এবং মেবি কথা নাকি, আপনারা নিশ্চয়ই ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। দেরি করে ফেলেছেন, একটু রাইট টাইমে ঢোকার চেষ্টা করতে হবে। আচ্ছা যা হোক, ভাই আজকে একটু তারপর লেট আপনারা হয়ে শত ব্যস্ততার মাঝেও পড়ালেখা চালিয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই গ্রুপটা যারা ক্লাস করছেন সবাই কিন্তু লেডিস, সবাই কিন্তু মোটামুটি মেয়ে। এই জন্য আমার একটা জিনিস কি, যে আপনাদের ধারাবাহিকতা হ্যাঁ আছে। ভাই হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার আপনাদের ধারাবাহিকতা আছে। এই জন্য আপনারা যেহেতু পরীক্ষা খুব দেখতে দেখতে চলে আসবে, আপনারা অবশ্যই নিয়মিত হওয়ার চেষ্টা করবেন, এবং মোটামুটি একটু রাইট টাইমে জয়েন করবেন। এই যে প্রাথমিক যে আলোচনার কথাগুলো অনেকে যারা মিস করে গেছেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই জন্য মোটামুটি। আচ্ছা যাই হোক, মিনিট। আমরা আজকে শুরু করছি আমাদের মার্চেন্ডাইজের নতুন যে টপিক ফিফো লিফো এভারেজ, সেটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমাদের নির্ণয় করতে হবে কস্ট অফ গুডস সোল্ড এবং ক্লোজিং ইনভেন্টরি, এবং এর দুটোই পারচেজ প্রাইজের ব্যবহার। এই অঙ্কে সেলস প্রাইজের কোনো ব্যবহার নেই। এবং এই ফিফো লিফো এভারেজ দুইভাবে করা যায়, পারপেচুয়ালও করা যায়, পিরিয়ডিকও করা যায়। আজকে আমাদের শুরু করছি ইনশাল্লাহ, সেটা হচ্ছে পারপেচুয়াল পদ্ধতিতে। এই হচ্ছে মোটামুটি আমাদের সামগ্রিক কথা, এটুকু আমরা আলোচনা করেছি। এখন আমাদের এখানে ছকে অঙ্কটা করতে হয়। আমাদের প্রথমে আমরা একটা ছক কাটবো, আমি ছকটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, দ্রুত সবাই ছকটা রেডি করবেন। ভাই এখানে যে বললো কস্ট অফ যে গুডস সোল্ড আর হচ্ছে কস্টিং ইনভেন্টরি, ক্লোজিং এগুলো ক্লোজিং মানে এই ইনভেন্টরি। দুই সিস্টেম। ক্লোজিং, হ্যাঁ হ্যাঁ, ক্লোজিং, মানে অর্থাৎ এই দুই ভাবে কি? এই অঙ্কে এই অঙ্কে আপনাকে ফিফো মেথডে করতে হবে, লিফো মেথডে করতে হবে, এভারেজ মেথডে, এবং প্রত্যেকটাই ফিফো যখন করব সেখানে দুইটা জিনিস নির্ণয় করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড এবং কি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং আবার যখন লিফো করব তখন আবার দুটো জিনিস নির্ণয় করতে হবে, কি কি? কস্ট অফ গুডস সোল্ড এবং কি ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আবার যখন এভারেজ করবো আবার দুটো জিনিস নির্ণয় করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড এবং ক্লোজিং। অর্থাৎ প্রত্যেকবার যে মেথডেই করেন না কেন আপনাকে নির্ণয় করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি। অর্থাৎ এই ফিফো লিফে এভারেজ করার উদ্দেশ্যই হচ্ছে দুটো জিনিস নির্ণয় করা, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, একটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এবং একটা ছকের মধ্য দিয়েই এই দুটো জিনিস আমার নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটু একটা ছক রেডি করব। সবাই স্ক্রিনে দেখানো ছকটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। ছকটা রেডি করে ফেলবেন, ছকটা একবারে রেডি করে ফেলবেন, ডেট দেওয়ার দরকার নেই। কিন্তু দেখেন কলাম তো মোটামুটি দেখেন, পারচেজ বা রিসিভের আন্ডারে কয়টা কলাম? তিনটা। তিনটা। কস্ট অফ গুডস সোল্ড বা ইস্যুর আন্ডারে কয়টা কলাম? তিনটা। তিনটা। অ্যাডভান্সের আন্ডারও তিনটা কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট। আর এই যে রো, রো দেখেন রোটা আমরা আগাম টেনে রাখতে পারি, কারণ আমরা দেখতেছি এখানে এন্ট্রি আছে কয়টা? ইনভেন্টরি একটা, পারচেজ দুটো, সেলস তিনটা, পারচেজ চারটা, সেলস পাঁচটা, পারচেজ ছয়টা, সেলস মোটামুটি 7টা এন্ট্রি। লেনদেন তো করতেই হবে, এ বাদেও আমাদের টোটাল নামে একটা কলাম হবে। সেভাবে আমরা এই দাগগুলো কেটে কাজ এগিয়ে রাখতে পারি। কথা কি আমি বোঝাতে পেরেছি?
না, জি আমি বুঝি কথা বোঝাতে পারেনি? আচ্ছা, আপনি দেখে না। দেখে আগে ছকটা রেডি করেন। হ্যাঁ, দেখে দেখে আগে ছকটা রেডি করেন, ডেট রাখবেন। আর এই পাশে মোট জায়গাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে। তিনবার প্রথম কলামটার নাম হবে পারচেজ, রিসিভ বাদ দিয়ে, আমরা রিসিভ দরকার নাই। পারচেজ এর পরে কলামটার নাম হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। এরপরে কলামটার নাম হবে কি? ব্যালেন্স। এবং প্রত্যেকটা কলাম কয়টা ভাগ হবে? তিনটা 3টা। তিনটা ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, এভাবে করে কলামটা রেডি করেন। আর এই রো হবে, কলাম বলে এইগুলাকে, এইগুলাকে বলে কলাম, আর এগুলোকে কি বলে? রো রো। রো 4টা অবস্থায় কাটেন, পরে লাগলে নিচে বাড়ানো যাবে, ঠিক আছে? একটু 1-1.5 মিনিটের মধ্যে ছকটা রেডি করেন। অঙ্কটা বোঝা দিলে ছকটা আরো স্পষ্ট হয়ে যাবে। আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করি। সেটি হচ্ছে যে আমাদের গত বছরও কিন্তু যারা অনলাইনে ক্লাস করছে কমার্স কলেজ, ফাইনাল কলেজে এবং সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে, এরা কিন্তু মোটামুটি বেশ ভালো রেজাল্ট করছে। 3.56, 3.79 এরকম পয়েন্টও পেয়েছে অনলাইন থেকে যারা ক্লাস করেছে। এখন এই জন্য করণীয় দুটো জিনিস, একটা হচ্ছে আপনাকে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স ধারাবাহিক ক্লাস করতে হবে, ফিনান্স আছে ফিনান্স ক্লাস করতে হবে। আর বাকি থিওরিটা কিন্তু আপনাদের অবশ্যই ধারাবাহিক পড়ে যেতে হবে। একটু বুঝতে পেরেছি, কারণ অ্যাকাউন্টিং ইনশাল্লাহ আপনার এই ক্লাস করার দায়িত্ব আমার, যদি আপনি আমার সাথে নিয়মিত ক্লাস করেন। বাকি থাকলো যেটা, সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে নিয়মিত। আচ্ছা, ছকটা কাটা উঠলে আমাকে একটু রেসপন্স করবেন, কারণ আমাদের কিন্তু 3টা মেথড নিয়ে আলোচনা করতে হবে, একটু দ্রুত এগোতে হবে, ঠিক আছে? ছকটা কাটা হলে আমাকে বলবেন। ছকটা কি কাটা হয়েছে? হ্যাঁ হয়েছে তাহলে আমরা অঙ্কটা আলোচনা শুরু করি। তাহলে লক্ষ্য করতে হবে, আমি আবারও বলছি, এখানে আমরা অঙ্কে ফিরে যাচ্ছি। আমি কি ছকটা সরিয়ে অঙ্কটা সামনে আনবো? ভাই 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন। ভাই এবার চেঞ্জ করতে পারেন। আচ্ছা ধন্যবাদ, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে অঙ্কটা আবার ফিরে যাচ্ছি। লক্ষ্য করুন, এইখানে রিকোয়ারমেন্ট আমাকে স্পষ্ট বলছে, ডিটারমাইন, নির্ণয় করো, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এন্ড ক্লোজিং ইনভেন্টরি এবং সমাপনী মজুত পণ্য। তাহলে কটা জিনিস নির্ণয় করতে বলেছে আমাকে? দুইটা দুটো। তিনটা। বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য কোন কোন মেথডে? ফিফো, লিফো লিফো, এভারেজ। এইটা আবার কোন সিস্টেমে? পারপেচুয়াল। পারপেচুয়াল তাহলে দেখেন ছকের উপর আমরা কি লিখেছি? এই কোম্পানির নাম দেওয়া আছে, এই কোম্পানি, সেটা লিখেছি। এবার কি লিখেছি? কোন মেথড? ফিফো ফিফো মেথড মেথড। ব্র্যাকেট লিখেছি আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এবার এই কস্ট অফ গুডস সোল্ড এবং ক্লোজিং নির্ণয় করতে গেলে অবশ্যই আপনাকে ক্রয়টাও রেকর্ড করতে হবে, কারণ ক্রয় রেকর্ড না করে বিক্রিত পণ্যের ব্যয় রেকর্ড করা যায় না। কারণ বিক্রিত পণ্যের ব্যয়টা আসে কিন্তু ক্রয় মূল্য থেকে। কোন মূল্য থেকে আসে? ক্রয় মূল্য থেকে। আবার যেটা ক্লোজিং রয়ে যাবে সেটিও আসবে কি ক্রয় থেকে? আসবে না। সমাপনী মজুত পণ্য রয়ে হ্যাঁ যায় কোনটা থেকে? ক্রয় থেকে রয়ে যায় না। এই জন্য আমাদের হ্যাঁ এই ক্রয় কলামটা কিন্তু রাখতে হবে। তাহলে ক্রয় আমাদের রেকর্ড করতে হবে। এবার যে পণ্যটা বিক্রি হয়ে যাবে, একটা পণ্য বিক্রি হলে তার দুটো মূল্য সৃষ্টি হয়, একটা হচ্ছে বিক্রয় মূল্য আর একটা কি মূল্য?
ক্রয় ক্রয় মূল্য। মূল্য। তাহলে আমার এখানে প্রয়োজন কি বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য বলেন তো? ক্রয় মূল্য। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য দরকার, তো সেই বিক্রিত পণ্যের ক্রয় মূল্য রেকর্ড হবে কোন কলামে? কস্ট অফ গুডস সোল্ড Goods কলাম। sold। আর এই ক্রয় থেকে বিক্রয়টা বাদ দিলে যেটা রয়ে যাবে সেটা কোন জায়গায় চলে আসবে? ব্যালেন্সের ঘরে। ব্যালেন্স। এভাবে করে আমরা এই সব জায়গায় ক্রয় রেকর্ড হবে ক্রয় মূল্যে, বিক্রিত পণ্য রেকর্ড হবে কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। সমাপনী মজুত পণ্য রয়ে যাবে কোন মূল্য? ব্যালেন্স। ক্রয় মূল্য। সব জায়গায় ব্যবহার হবে কোন মূল্যের? ক্রয় ক্রয় মূল্যের। মূল্য। এই ব্যাপারটা কি ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ। এবার আমরা তাহলে তারিখের ধারাবাহিকতা অনুযায়ী আমরা রেকর্ড শুরু করব। তাহলে প্রথমে আসেন দেখেন, 1 নাম্বার আছে ইনভেন্টরি। তাহলে এটা কোন ইনভেন্টরি? ওপেনিং বিগিনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি আছে 1000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 5, মানে প্রত্যেকটা কয় টাকা করে? 5 টাকা। 5 টাকা 5 করে। টাকা। তাহলে আমাদের ওপেনিং আমরা পাচ্ছি 1000 ইউনিট 5 টাকা করে। লক্ষ্য করেন এই যে 1000 ইউনিট 5 টাকা করে, এটা কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য কি মনে হয়? এটা তো ক্রয় মূল্য। অবশ্যই ক্রয় ক্রয় মূল্য। আমি মূল্য। একটা কথা ক্রয় মূল্য। প্রথমে বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রয় মূল্য আসবে না। বিক্রি হলে তখন বিক্রয় মূল্য আসবে, কিন্তু সেই বিক্রয় মূল্য আমার কিন্তু এই অঙ্কে কোনো প্রয়োজন নাই। আমার এই অঙ্কে কোনো প্রয়োজন নাই। নেই। আমার এখানে লাগবে বিক্রিত পণ্য তারও ক্রয় মূল্য আমার লাগবে, কারণ আমার নির্ণয় করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা প্রথমে ওপেনিং ইউনিট রেকর্ড করে আসি। 1000 ইউনিট 5 টাকা করে চলে যাচ্ছে আমার ছকে। এই যে জুন 1 আমাদের প্রথমে দেওয়া আছে। আচ্ছা, এই যে ওপেনিং ব্যালেন্সটা পারচেজ কলামে যাবে, কস্ট অফ গুডস সোল্ডে যাবে নাকি ব্যালেন্সে যাবে বলেন তো? ব্যালেন্সে। কারণ এটা কিন্তু ব্যালেন্স। ক্রয় না, এটা কিন্তু আমার প্রারম্ভিক মজুত পণ্য, সুতরাং এটা পারচেজ দেখানোর দরকার নাই। এটা বিক্রিও হয় না, তাহলে যে আমি ব্যালেন্স। কস্ট অফ গুডস সোল্ড দেখাবো, সরাসরি কোথায় দেখাবো আমরা? ব্যালেন্সে। সরাসরি ব্যালেন্সে। ব্যালেন্সের ঘরে। 1000 ইউনিট কয় টাকা করে? 5 টাকা। 5 টাকা। যে কত আসে মোট? 5000। 5000। ব্যাস, আমার ওপেনিং ব্যালেন্স রেকর্ড হয়ে গেল। কোনো সমস্যা? হুম। তার মানে ওপেনিং ব্যালেন্স যখন দেওয়া সমস্যা। থাকবে তখন এটি সরাসরি ব্যালেন্সের ঘরে ইউনিট রেট গুণ করে অ্যামাউন্ট বসে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। হ্যাঁ, আপনারা আশা করি করে ফেলেছেন। হ্যাঁ। যাচ্ছি পরের এটিতে। এবার বলছে পারচেজ। এবার আমরা ক্রয় করছি কত ইউনিট, কত তারিখে এটা? 5 তারিখে। জুন 5। কত ইউনিট ক্রয় করছি? 1300 1300 ইউনিট। ইউনিট 8 টাকা করে। 8 লক্ষ্য টাকা। রাখেন। তাহলে আমরা যাচ্ছি পোস্টিং এ। আর 5 তারিখে 1300 ইউনিট 8 টাকা। তাহলে 5 তারিখে আপনারা ডেট দেন, যেটা আমাদের দেওয়া আছে, ডেট দেন আগে। এবার যেহেতু পারচেজ করেছি, আমরা কি আমাদের পারচেজে রেকর্ড না করে আমরা কি সেটাকে ব্যালেন্সে পাঠাতে পারবো? না। না, পারচেসই এই করতে হবে। ব্যালেন্সটাকে আমরা বোঝানোর জন্য বলি গোডাউন। এটাকে কি বলি আমরা? গোডাউন। গোডাউন। অর্থাৎ যে কোনো পণ্য ক্রয় করে সেটাকে রেকর্ড করে কোথায় পাঠিয়ে দিই আমরা? ব্যালেন্সে। গোডাউনে, তাই না? আবার যখন হুম। পণ্য বিক্রি হয় গোডাউন থেকে সেটা কি হয়ে যায়? হারাই যায়। বের হয়ে যায় না? গোডাউন থেকে সেটা বের হয়ে যায় না বিক্রি হলে? তাহলে আমরা যখন হ্যাঁ। কোনো পণ্য ক্রয় করবো, প্রথমে কোন জায়গায় রেকর্ড হবে? পারচেজে। পারচেজ। পারচেজ পারচেসে। থেকে রেকর্ডে সেটা কোন জায়গায় চলে যাবে? গোডাউনে। ব্যালেন্সে। হ্যাঁ। আবার যখন কোনো পণ্য বিক্রি করব তখন সেটা প্রথমে রেকর্ড হবে কোথায়? কস্ট অফ কস্ট গুডস অফ সোল্ড। গুডস সোল্ড। এবার গোডাউন থেকে সেটা কি হয়ে যাবে? মাইনাস। বের হয়ে যাবে। মাইনাস এভাবে হয়ে করে যাবে। আমাদের কাজ করতে হবে। তাহলে 5 তারিখে আমরা ক্রয় করেছি কত ইউনিট? 1300 ইউনিট। 1300 ইউনিট। কয় টাকা করে ক্রয় করেছি? 8 টাকা করে। 8 টাকা। একটু গুণ দেন, কত হয়? 10,400। 10,400। 10,400। 10,400। ক্যালকুলেশনটা দুইজন করবেন, হ্যাঁ, একজন করলে সব ভুল হলে বোঝা যাবে না, সবসময় দুইজন করবেন। তাহলে 1300 না, ইউনিট এটা আমরা 8 টাকা করে 10,400। এবার আসেন, এই যে পণ্য রেকর্ড করলাম ক্রয়, এবার এটাকে কি গোডাউনে পাঠাতে হবে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, গোডাউনে যখন পাঠাবো, ব্যালেন্স করে যখন পাঠাবো, তখন আমার তো আগের পণ্য আর পরের পণ্য আলাদা রাখতে হবে নাকি? যেহেতু আমাদের বিক্রি জি। যখন হবে তখন আগের পণ্য আগে বিক্রি করতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? যে পণ্য আগে ইন হবে সেই পণ্যকে আগে আউট করতে হবে। যে পণ্য কারবারে আগে এসেছে সেটাকে আগে বিক্রি করতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের গোডাউনে যখন আমরা পণ্য সাজাবো তখন সব কি মিশাই ফেলবো নাকি আগের পণ্য পরের পণ্য আলাদা রাখবো? আলাদা রাখবো। অবশ্যই পৃথক রাখবো। সেক্ষেত্রে আমাদের আগের পণ্য আমরা আগে নামাবো আর পরের পণ্য পরে রেকর্ড করবো। তাহলে আগের পণ্য কোনটা, 1300 নাকি 1000? 13,000। 1000। 1000। তাহলে আগের পণ্য 1000। আগে ব্যালেন্সে নামাবো। 1000 পণ্য ছিল,
5 টাকা করে 5,000 টাকা। আগের পণ্য আগে রেকর্ড হয়ে গেল ব্যালেন্সের ঘরে। এইবার নতুন ক্রয়টাকে আমরা ব্যালেন্সের ঘরে নিয়ে আসবো। নতুন ক্রয় হয়েছে কত ইউনিট? 1300। 1300 ইউনিট। 1300 8 টাকা ইউনিট। করে 8 টাকা করে। 10,400। তাহলে ব্যালেন্স যখন করব তখন মনে রাখতে হবে সবসময় আগের পণ্য এবং পরের পণ্য পৃথক করার জন্য আগের পণ্যকে আমরা আগে ব্যালেন্সে নিয়ে আসব, তারপরে পরের যেটা ক্রয় সেটাকে পরে ব্যালেন্সে শো করব। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, বুঝতে সহজ পারছি। মনে হচ্ছে। সহজ আছে না? হ্যাঁ, আচ্ছা, যারা কথা বলছেন না, হয়তো সাউন্ড বা সমস্যা আছে, বর্ষা, ঝুমুর, কথা, নুসরাত, অবশ্যই বুঝবেন, নাহলে প্রশ্ন করবেন। বারবার বলছি, কারণ কোনো কিছু না বুঝে সামনে এগোবেন না। কেন এগোবেন না? এই অঙ্কগুলো কিন্তু এত সুন্দর করে পুনরাবৃত্তি কিন্তু আপনি আর পাবেন না। হ্যাঁ, এরপরে কিন্তু তাড়াহুড়া হয়ে যাবে, রিভিশনটা তাড়াহুড়া হবে, পরীক্ষা চলে আসবে। এই জন্য প্রাথমিক আলোচনাগুলো ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। লাগে আমরা একটা জায়গায় দুটো ক্লাস ব্যয় করব, কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে সামনে এগোবেন। কথা কি বোঝাতে না পেরেছি? ভাইয়া, ওকে, জি, ধন্যবাদ। তাহলে আমরা যাচ্ছি পরের এন্ট্রিতে। আশা করি আপনাদের পোস্টিং হয়ে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এবার সেলস দেখেন, একটা সেলস পাচ্ছি আমরা। কয় তারিখে সেলস করেছি? 12 তারিখে। জুন 12। কতশো ইউনিট? 1600 ইউনিট। 1600 ইউনিট। কয় টাকা 1600। করে? 6.70। 6 টাকা 70 পয়সা। লক্ষ্য করেন, এখানে কিন্তু সেলস প্রাইস দিয়ে দিয়েছে যে আপনি সেলস করেছেন 1600 ইউনিট। কত টাকা করে সেলস করেছেন? 6 টাকা 70 পয়সা। 6 টাকা 70 পয়সা। লাল কালি দিয়ে দিলাম। কেন লাল কালি দিলাম? কারণ এই সেলস প্রাইস নিয়ে কিন্তু আমার কোনো ব্যবহার অঙ্কে নাই। সেলস না, প্রাইস নিয়ে কোনো ব্যবহার আমার অঙ্কে নাই। নাই। আমার যেটা বের করতে হবে যে 1600 ইউনিট আমার ক্রয় মূল্য কত ছিল সেটা আমাকে বের করতে হবে, নাকি? কস্ট অফ গুডস মানে কি? বিক্রিত মূল্য নাকি বিক্রিত পণ্যের ক্রয় মূল্য? বিক্রিত বিক্রিত পণ্যের পণ্য। ক্রয় বিক্রিত মূল্য। এই মূল্যের যে ক্রয় মূল্য। গুডস সোল্ড মানে বিক্রিত পণ্য, কস্ট মানে তার কি? ক্রয় মূল্য বা ব্যয়। তার মানে এই ব্যয়। 1600 ইউনিট 6 টাকা করে বিক্রি হয়েছে, এটা আমার রেকর্ড করা প্রয়োজন, নাকি 1600 আমার কত টাকা ক্রয় করা ছিল সেটা আমার রেকর্ড করা প্রয়োজন? কত টাকা 1600 ক্রয় করা হয়েছে টাকা সেটা সুতরাং ক্রয় রেকর্ড এই করব। করেছিলাম সেটা। 6.70 কোনো ব্যবহার কিন্তু আমাদের অঙ্কে হবে না বলে লাল কালি দিয়ে বোল্ড করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে হবে 1600 ইউনিটের পিছনে আমার ব্যয় কয় টাকা বা ক্রয় মূল্য কয় টাকা। যাচ্ছি আমরা তাহলে এবার সলিউশনে। জুন 12 1600 ইউনিটে আমরা কাজ করবো এখন। দেখেন, জুন 12 আমার দেওয়াই আছে, ভালো করে সবাই একটু বোঝেন। সবাই কি লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন নাকি একটু বড় করলে ভালো হয়? দেখা যাচ্ছে? জি হ্যাঁ, ভাইয়া, ওকে, তাহলে আমরা বিক্রি করেছি কত ইউনিট? 1600। 1600। এই বিক্রয় রেকর্ড হয় কি পারচেজে নাকি কস্ট অফ গুডস সোল্ডে? কোথায়? কস্ট কত অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। আসেন এবার 12 তারিখে সোজা। 1600 যখন বিক্রি করব তখন লক্ষ্য রাখবেন ঠিক যে তারিখে বিক্রি ঠিক তার আগের তারিখে গোডাউন ফলো করতে হবে। উপরে সব গোডাউন বাদ, কারণ আমার লাস্ট আপডেট কোনটা? এই 5 তারিখের গোডাউন, 5 তারিখ। 5 তারিখের হুম, ব্যালেন্স। এইখান থেকে আমাকে 1600 ইউনিট বিক্রি করতে হবে। আমাদের নিয়ম ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখানে আমার ফার্স্ট পণ্য কোনটা, 1000 নাকি 1300? 1000। 1000। তাহলে 1000 পণ্য বিক্রি না করে আমি 1300 হাত দিতে পারবো না। তাহলে 1600 পণ্য বিক্রি করতে গেলে প্রথমে আমি কোন 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 পণ্যটা নেব? 1000। প্রথম। হ্যাঁ, 1600 পণ্য যারা বিক্রি রেকর্ড করবো এখানে, সেখানে বিক্রি করতে গেলে এই 1000 থেকে আগে বিক্রি হবে নাকি 1300 থেকে আগে বিক্রি হবে? কোনটা থেকে আগে বিক্রি হবে? 1000 থেকে 1000 আগে বিক্রি থেকে। হবে। এই জন্য আমরা 1000 কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আসলাম, যার ক্রয় মূল্য কত করে ছিল? 5 টাকা। 5 5 টাকা। টাকা। গুণ করলে মোট কস্ট অফ গুডস সোল্ড কত আসলো? 5000। আমার তো বিক্রি হবে 1600, তাই না? তাহলে 1000 বিক্রি হলো, তাহলে 1000 কিন্তু আমার কাছে আর নাই। 1000 কি হয়ে গেছে? না নাই, হয়ে গেছে। 1000 কিন্তু বিক্রি হয়ে গেছে। বাদ। তাহলে আরো কত ইউনিট লাগবে আমার বিক্রিতে? 600। এবার 600 নেবো কোন জায়গা থেকে? পরেরটা থেকে 1300 এবার থেকে। নেবো 1300 থেকে নেবো 600। এই 600 ক্রয় মূল্য কত করে ছিল? 8 টাকা। 8 8 টাকা। টাকা করে। কত হয়? 4800। দেখেন তো, এই যে কস্ট অফ গুডস সোল্ড আমার রেকর্ড হয়ে গেল যে 1600 পণ্য যা বিক্রি করেছি তার ক্রয় মূল্য কত ছিল, এই দুটো যোগ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমাদের 1600 পণ্যের কস্ট অফ গুডস সোল্ড কি আমরা পেলাম? হ্যাঁ, এখানে কি আমরা বিক্রয় মূল্য নিয়ে কোনো কাজ করছি? না, করি নাই। ক্রয় মূল্যের কাছে। হ্যাঁ, কারণ আমাদের তো বিক্রিত পণ্যের ক্রয় মূল্যটা বের করতে হবে। এইবার গোডাউন ঠিক করতে হবে, কারণ গোডাউন তো ঠিক নাই, গোডাউনের রেকর্ডটা উল্টো পাল্টা হয়ে গেল না?
হ্যাঁ ওই যে 1000 পণ্য যা বিক্রি হয়ে গেছে ওর কি ব্যালেন্স এখন অবশিষ্ট আছে? না, নেই। না 1300 থেকে কত পণ্য চলে গেছে অলরেডি? 600। 600 তাহলে 1300 থেকে অবশিষ্ট আছে কত? 700 এইটাই কিন্তু 700। এবার ফার্স্ট পণ্য হয়ে গেল। এটাই এখন প্রথম পণ্য নাকি? হ্যাঁ তাহলে আমাদের এইটা চলে আসলো প্রথম সারির রেকর্ডে। দেখেন তো ব্যালেন্স ঠিক করাটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছি? এইভাবে করে হ্যাঁ ওই আমাকে 5600 সরি এই যে 5600 কোথা 700 থেকে পণ্য রয়ে গুণ গেল, করে দিছি 700 পণ্য হুম, রয়ে গেছে, প্রত্যেকটা মূল্য কত করে? 8 টাকা করে গুণ 8 করলে কত? টাকা 56, 5600। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে? হ্যাঁ আপনারা কি তুলেছেন? তুলে ফেলেন দ্রুত। হ্যাঁ হ্যাঁ তুলেছি ভাই, যাচ্ছি আপনি পরের একটু দিকে। তুলেছি রিপ্লাই দেন। এবার আবারও দেখেন ক্রয় হচ্ছে জুনের 15 ভাই তারিখ আমরা কত তো ইউনিট? ফিফো করতেছি এটার। হ্যাঁ ফিফো, এই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে, আগের পণ্য আগে বিক্রি হচ্ছে। ঠিক আছে? হুম এই যে বিক্রি করলাম, হ্যাঁ আগে কি 1000 বিক্রি করছি না? দেখেন এই যে আগে 1000 রেকর্ড করছি না, হ্যাঁ পরে বাকি 600 নিয়ে আসছি পরে 1300 থেকে, কারণ কি 1000 যখন শেষ তখন ফার্স্ট হয়ে গেছে কোনটা? 1300, 1300 তখন নিয়ে আসছি 1300 থেকে। এবার গোডাউন যখন ঠিক করতে যাব, গোডাউনে 1000 পণ্য তো অবশিষ্ট নাই, আছে? না বা 1300 থেকে কত চলে গেছে অলরেডি? 600 600 চলে গেছে তাহলে আমার ব্যালেন্স থাকলো কত? 700 700 এই 700 কিন্তু এবার ফার্স্ট পণ্য হয়ে গেল। ঠিক আছে? হুম হুম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আসেন 15 তারিখে আবার ক্রয় করতেছি কত ইউনিট? 1300 ইউনিট কত করে? 10 টাকা 10 টাকা। আচ্ছা আমরা রেকর্ডে 1310 টাকা করে 15 তারিখে। তাহলে 15 তারিখ, তাহলে ক্রয় প্রথমে রেকর্ডে কোথায়? পারতেছি পারচেজের ঘরে 1300 কত টাকা করে? 10 10 টাকা টাকা। 10 টাকা। 10 টাকা করে, তাহলে কত টাকা আসে? 13,000 13,000। 1300 ছিল তো? হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা এবার গোডাউন ঠিক করতে হবে। গোডাউন ঠিক করতে গেলে 1300 আগে ঢুকবে রেকর্ডে নাকি 700 আগে নামবে? 700 700 আগে আগে 700 নামবে নামবে। 700 আগে নামবে, কারণ 700 কিন্তু পুরনো পণ্য রয়ে গেছে আমার কাছে, তাই না? তাহলে 700 8 টাকা করে 5600, এরপরে এই গোডাউনে 1300 টাকা 5600 ইউনিট ঢুকবে। 1310 টাকা করে 13,000। ক্লিয়ার গোডাউন? হ্যাঁ জি। হ্যাঁ আপনারা কি করেছেন, তুলতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাচ্ছে যে পরের এটিতে সেলস হচ্ছে এবার 22 তারিখে কত ইউনিট সেলস হচ্ছে? 1600 ইউনিট 1600। 1600 ইউনিট। কত টাকা করে? 8 টাকা 85 এই 8 পয়সা। সেলস টাকা প্রাইসে কোনো ব্যবহার কি আমার আছে? না না ওটা বাদ, আমি 1600 নিয়ে আমি যাব রেকর্ডে 22 তারিখে 1600 বিক্রি করতে হবে। 22 তারিখ 1600 রেকর্ডে প্রথমে কোনটা নিয়ে নেব? 700 700 নিয়ে নেব প্রথমেই। 700 700 প্রথমে নিয়ে নিলাম, তাহলে কষ্ট করছে রেকর্ডে আসবে 700 8 টাকা করে 5600, তাহলে 1600 700 গেল, আরো কত লাগবে? 900। এবার 900 নেব কোন জায়গা থেকে? 1300 থেকে 1300। 1300 থেকে নেব, তাহলে 1300 থেকে 900 নেন, যার কস্ট প্রাইস ছিল কত করে? 10 টাকা 10 করে টাকা 9,000। এবার যদি ব্যালেন্স ঠিক করি 700 কিন্তু অবশিষ্ট নাই, আছে? না আচ্ছা 1300 থেকে কত বিক্রি হয়ে গেছে অলরেডি? 900 তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত? 400 400। 400 10 টাকা করে 4,000। এবার একটু বুঝতে মানে সুবিধা হচ্ছে যেহেতু প্রথম থেকে বুঝেছেন নাকি? হ্যাঁ 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 ওকে। আবারও ক্রয় হচ্ছে আমাদের 2000 ইউনিট 15 টাকা করে, তাহলে 25 তারিখ 2000 ইউনিট 15 টাকা করে। প্রথমেই পার্চেজ রেকর্ড হবে 2015 টাকা, তাহলে এখানে আসবে 30,000। এবার আগের পণ্য আগে নামবে 400 আগে রেকর্ড হবে 8 টাকা করে 13 8 তারিখ, না 10 টাকা করে সরি সরি 10 ছিল। টাকা করে 10 টাকা করে, হ্যাঁ ভুল হচ্ছে। এই জন্য একটু খেয়াল করতে হবে, আমাকে এই ধরনের ভুল হয়, টোক টোকের ধাঁধা লেগে যায় অনেক সময়। আর 2000 পরে ঢুকবে 15 টাকা করে 30,000।
ওকে, জি হ্যাঁ লাস্ট হ্যাঁ এন্ট্রি সেলস হচ্ছে 1400 ইউনিট। এখানে আমাদের বিক্রয় ওই মূল্য আবার ওই যে ইসে যেতে হবে। বিক্রয় মূল্য 12 টাকা, আমার ওটা প্রয়োজন নাই। এবার আমরা যাব ওই যে 1400 400 থেকে ইউনিট নিয়ে নিয়ে, আসলাম 1400 ইউনিট নিয়ে আমরা যাব রেকর্ডে। 1400 প্রথমে আছে কত? 400। 400 400, তাহলে 400 আগে 400 নিয়ে নেব। 400 10 টাকা করে 4000, বিক্রি ছিল আমার 1400 নাকি? হ্যাঁ, তাহলে এখানে 2000 থেকে কত নেব? 1000 নিব। 2000 থেকে নেব বাকি 1000। 1000 15 টাকা করে 15000। 15,000। তাহলে আমার অবশিষ্ট রয়ে যাবে কত ইউনিট? 1000 ইউনিট। কত টাকা করে? 15 টাকা 15 করে। টাকা করে। অঙ্ক কিন্তু শেষ, এবার জিনিসটা ভালো করে লক্ষ্য করেন। অঙ্ক কিন্তু শেষ, এবার লক্ষণীয় হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছিল দুটো জিনিস, কি কি? কস্ট অফ গুড সোল্ড আর এই যে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড জি। আর ক্লোজিং ইনভেন্টরি, তাই না? ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এবার এই ভাই পার্চেস এরপরে কলামে কি আপনি লিফও করাবেন? আজকে তো মনে হয় সময় হবে না, আপনারা একটা অঙ্ক দিয়ে দেবো ভাই বিফোর তাই ক্লাস। ফিনান্স ক্লাস আছে, তিনি ফিনান্স ক্লাস চলে যান, হ্যাঁ? আচ্ছা ঠিক ভাই, আছে ভাই। আপনার স্ক্রিনশটটা দিয়ে দেন লাস্টে। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখেন, এবার আমাদের পার্চেস কলামে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গেলে দেখেন, এই একটা কস্ট অফ গুডস সোল্ড আছে, এই একটা কস্ট অফ গুডস সোল্ড, এই একটা, তিনটা আমাদের কস্ট অফ গুডস, এই তিনটা যোগ করে আমাকে টোটাল করে বসাতে হবে। তিনটা যোগ করেন, কারণ তিনটা বিক্রি আমাদের রেকর্ড হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল 5000, 4800, 5600, 9000, আর নিচে আছে 19000। 43,400 দেখেন আমাদের মোট কস্ট অফ গুডস সোল্ড। এটা কি বোঝেন? দেখেন তো, এইটা যোগ করে এইটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড, এটা কি বোঝা যায়? হ্যাঁ, এবার আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে হচ্ছিল ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, ব্যালেন্সের ঘরে যেটা অবিকৃত রয়ে গেল, এটাই কি আমাদের ক্লোজিং না? হ্যাঁ, এটাই কিন্তু আমাদের ক্লোজিং। এখন এই ক্লোজিং অনেক সময় কিন্তু টাকায় চায়, অনেক সময় ইউনিটও যেতে পারে, অনেক সময় কিসে যেতে পারে? টাকায়। যেমন এই অঙ্কে কিন্তু ক্লোজিং ইনভেন্টরি কিছু না বলা মানে টাকা, ক্লোজিং ব্যালেন্স কিছু না বলা মানে কিসে নির্ণয় করতে হবে? টাকায়। টাকা। আমরা অনেক সময় বলে দেয় ক্লোজিং ইনভেন্টরি, ব্র্যাকেটে বলে দেয় ইউনিট, অর্থাৎ ইউনিট নির্ণয় করো। তার মানে আমরা এখানে দুটো তথ্যই পাচ্ছি, আমাদের ক্লোজিং ইউনিট রয়ে গেছে কত ইউনিট? কত ইউনিট রয়ে গেছে? এই যে ব্যালেন্সের 1000। ঘরে লাস্টে অবিকৃত রয়ে গেছে কত? 1000 ইউনিট। 1000 1000 হ্যাঁ, যার ইউনিট। মূল্য কত? 15,000 15,000। 15,000। তাহলে আমাকে যদি বলে ক্লোজিং ইউনিট বের করো, তাহলে উত্তর হবে কত ইউনিট? 1000 15 ইউনিট। ইউনিট। আর যদি বলে ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কত টাকা হবে? 15,000 15,000 টাকা। 15,000। দেখেন লাস্ট উত্তর লেখা আছে, কস্ট অফ গুডস সোল্ড টাকা 43,400, এই যে সেটা। আর এন্ডিং ইনভেন্টরি 15,000, এই যে সেটা। আমাদের ফিফো মেথডে এবং ক্লোজিংটা আমরা নির্ণয় করে ফেললাম। লাস্টে এইভাবে উত্তরটা লিখে দিতে হবে। কি ব্যাপারটা সহজ না কঠিন? সহজ। সহজ। এখন আজকে ক্লাসে টাইম যেহেতু প্রায় শেষ, একটা অঙ্ক বাসায় দেবো, সেটা আপনারা ফিফো প্র্যাকটিস করবেন। আগামী মঙ্গলবার থেকে সবাই একটু রাইট টাইমে ঢুকবেন, যাতে প্রথম থেকে আমরা ক্লাস শুরু করে এই এভারেজ এবং লিফো দুটো একদিনে শেষ করতে পারি। ঠিক আছে? এভারেজটা একটু হ্যাঁ, ভিন্ন ধর্মের, একটু ব্যতিক্রম ধর্ম, এটা একটু আমাদের দেখতে হবে, লিফোটা আমরা পারবো সহজে। এই জন্য আজকে বলেছিলাম ক্লাসটা গুরুত্বপূর্ণ। আসলে তো ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল নাকি? হুম, আমরা কিন্তু সামনের একটা বা দুটো ক্লাসে কিন্তু মার্সেন্টাইজ শেষ করে দিব, কারণ আমাদের দ্রুত শুরু করতে হবে স্পেশাল জার্নাল, কারণ আমরা একটু দ্রুত এগোতে হবে, কারণ আমাদের কিন্তু অলরেডি বিভিন্ন কলেজ ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গেছে। তাহলে আপনারা একটা অঙ্ক দিচ্ছি আপনার স্ক্রিনে, সেটা আপনারা অবশ্যই তার ফিফো মেথডটা কমপ্লিট করবেন। আর একেবারে ছক কিন্তু একই, ক্লাসে এসে ছক কাটতে গেলে দেরি হয়, আপনারা সেম আর একটা দুটো ছক কেটে রাখবেন, একটা লিফোর জন্য একটা অ্যাভারেজের জন্য, ঠিক আছে? যাতে ক্লাসে আমরা প্রথম থেকে অঙ্ক শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা। ছোট্ট একটা অঙ্ক দিই, এই যে 16 নম্বরটা, 16 নম্বরটা স্ক্রিনশট দেন, আপনারা এই অঙ্কটার ফিফোটা কমপ্লিট করবেন। এই অঙ্কটা ফিফো মেথডে কমপ্লিট করবেন, স্ক্রিনশট দেন। ঠিক আছে?
হ্যাঁ দিয়েছি। তাহলে আজকে যদিও দেখেন অঙ্কটা কিন্তু পিরিয়ডিক বলা আছে, এই অঙ্কটা কোন মেথডে বলা আছে, পিরিয়ডিক। কিন্তু আপনারা করবেন পারপেচুয়াল, কারণ আমরা পিরিয়ডিক এখনো শিখিনি। ঠিক আছে, আপনারা পারপেচুয়ালি করবেন। আচ্ছা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আবার কথা হবে ক্লাসে। ঠিক আছে, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।